আমাদের ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। আমার আছে টপার। লন্ডনে আলোচিত ইউনূস তারেক বৈঠক শুক্রবার, রাজনীতির টার্নিং পয়েন্ট বলছে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানে একের পর এক মিথ্যে মামলা, নেপথ্যের প্রতারক চক্রের সন্ধান পেল চ্যানেল 24। দেশে থাইরয়েডে ভুগছেন প্রায় 4 কোটি মানুষ, বেশিরভাগই নারী, 60% নেন না চিকিৎসা। অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারী হামলায় 10 জন নিহত, হতাহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। লন্ডনে শুক্রবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে সমসাময়িক রাজনীতির টার্নিং পয়েন্ট বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে বৈঠকে গণতান্ত্রিক উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে। ঈদের চতুর্থ দিন রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব। উত্তর দেন সমসাময়িক ইস্যুতে নানা প্রশ্নের। আমি কিন্তু আজকে আসছি শুধু আপনাদের সঙ্গে দেখা করা, গল্প করা। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হয় মির্জা ফখরুলের কাছে। তিনি জানান, 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত হবে বৈঠক। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুক্রবারের বৈঠকটি দেশের সমসাময়িক রাজনীতিতে হতে পারে সবচেয়ে বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট, যেখানে গণতান্ত্রিক উত্তরণের বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে। প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সব কিছু সঠিকভাবে চলে। সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন, বিএনপি যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত, তবে এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। সময়টা তো ঠিক না। আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন ওটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। না, এটা আপনি নো জোক, এটা বিরাট ব্যাপার, একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। এনসিপি কিংবা জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে এখনো হচ্ছে একের পর এক মিথ্যা মামলা। বেশিরভাগ ক্ষেত্রে যাচাই বাছাই হচ্ছে না বাদীর দেয়া তথ্য ও তার পরিচয়। এই সুযোগটি কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠছে মামলাবাজ প্রতারক চক্রগুলো। এমনই এক চক্রের সন্ধান মিলেছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। বিস্তারিত রমিজ হুসাইনের রিপোর্টে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি যেন ছিল এক রণক্ষেত্র। এই এলাকাতেই শতাধিক হত্যার ঘটনায় মামলা হয়েছে 125টির মতো। তবে চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে, নিহতের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বাদীর উদ্দেশ্য ছিল ভিন্ন। এই যেমন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন 18 বছরের মোহাম্মদ হাসান, যে ঘটনায় মামলা করেনি ভোলায় থাকা তার পরিবার। তবে গেল 29 এপ্রিল শাওন নামের এক ব্যক্তি হাসানের মামা পরিচয় আদালতে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামি করা হয় 231 জনকে, যাকে চিনেনি না হাসানের নিকটাত্মীয়দের কেউই।
না, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিন্তু শাওন নামে আমার কোনো শালা নাই। আদালতে শাওনের দাবি ছিল তিনিও জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা। ডান হাতে সেলাই লেগেছে 21টি। জমাও দেয়া হয় যাত্রাবাড়ির এক চিকিৎসকের ব্যবস্থাপত্র। তারিকের ঘরে ঘষা মাজা করা সেই প্রেসক্রিপশনে দেখা যায় সেলাই প্রয়োজন হয়েছে 6টি। সত্যের খোঁজে টিপু সুলতান নামের সেই চিকিৎসকের সাথে দেখা করে চ্যানেল 24। প্রথমে শাওনকে চিনেন বললেও পরে সুর পাল্টান। এরপর দেয়া শুরু করেন একের পর এক অসংলগ্ন তথ্য। এটা চিনেন, আপনার কাছ থেকে সেলাই নিয়ে গেছে, 6টা সেলাই করছেন। না, এটা এই তো সেই ব্যক্তি। এমনি ই নাই, মানে এমনি দেখছি আর কি, মানে পরিচয় নাই। কোথায় দেখছিলেন? এই এলাকায় দেখছি তো, এদিকেই আছে। এবার মামলা নথি থেকে পাওয়া শাওনের ফোন নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। 2 দিন পর তার সাথে দেখা হয় ভাটারায়। কথাবার্তার এক পর্যায়ে স্বীকার করেন চিনেন না হাসানকে। না না না, ওই জায়গাতে ও সার্টিফিকেট তেমনি বানাইছে, ওই যে মেডিকেল সার্টিফিকেট এটা এমনি, এটা যেটা না, ও এভরিথিং কাগজপত্র সব ইয়ে বানিয়েছে জানিস। মানে আমরা বলছি কি ভাই, বলছেন যে হাসানের মামা আপনি, হাসান যে মারা গেছে ওই যে 5ই আগস্ট আন্দোলনে, এটা দশ সাহেব জানে জিনিসটা। একসময় শাওন জানান সানি নামের এক ব্যক্তির প্ররোচনাতেই তিনি মামলা করেছেন, যিনি ব্যবহার করছেন ভারতীয় এক মোবাইল নাম্বার। সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করে শাওন। ওপাশ থেকে আশ্বস্ত করা হয় কদিন গেলেই চুকে যাবে সব ঝামেলা। আমি কি কম, আমি কইছি ভাই, মানে আমি তো এই ব্যাপারে ওরকম কিছু জানি না, তো কি কইতাম আপনার লগে। সানির সাথে এবার যোগাযোগের চেষ্টা করে চ্যানেল 24, তবে পরিচয় জেনে আর কথা বলেনি সে। আসসালামু আলাইকুম সানি ভাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেশের প্রায় 4 কোটি মানুষ ভুগছেন কোনো না কোনো থাইরয়েড জনিত সমস্যায়। আক্রান্তদের প্রতি 7 জনের 5 জনই নারী, যাদের 60% রয়েছেন চিকিৎসার বাইরে। এমন তথ্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। সময় মতো চিকিৎসা নিলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাধীন ইসলামের ক্যামেরায় জিনিয়া কবি সূচনা জানাচ্ছেন বিস্তারিত। নুসরাত মিষ্টি, বয়স 35 বছর। পরপর 3 বার গর্ভপাত হয়েছে তার, তবে কারণ খুঁজে পাচ্ছিলেন না। চিকিৎসকদের নানা পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পারেন থাইরয়েড জনিত রোগে আক্রান্ত তিনি। আমার আগে যেমন অস্থিরতা কাজ করতো না, যেমন আমি একা সবখানেই যেতাম, কিন্তু এখন একা গেলে কেমন যেন একটা ভয় কাজ করে। যেমন আমার বেবিকে নিয়ে কোথাও যাব, মানে একজনকে আমাকে সাথে নিতে হয়। হঠাৎ করে এমন ক্লান্তি, মেজাজের ওঠানামা, ওজন বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া আর চুল পড়ার মতো নীরব পরিবর্তনের পেছনের কারণ শরীরের ছোট্ট একটি গ্রন্থি থাইরয়েড। ছোট হলেও বিপুল প্রভাব ফেলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। আমি একজন থাইরয়েড রোগী, কিন্তু আমার মাথাও কখন আসে নাই যে আমার বাচ্চার হতে পারে। আমি যখন আজকে এখানে আসলাম ফার্স্ট, তো কিছু সিমটম শুনে আমার কাছে মনে হলো যে আমার বেবিরও হয়তো বা এটা থাকতে পারে। প্রত্যেকটা কিছুতে আমি ভুগতেই থাকি, বা ঠান্ডা আমি চাচ্ছি না, বা আমি গরম সহ্য করতে পারছি না, একটার পর একটা লেগেই আছে। শুনছি যে থাইরয়েড একটা মেয়েদের রোগ, মহিলাদের রোগ, কিন্তু আসলে পুরুষের যে থাইরয়েড হয় এটা আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে দেশের মোট জনসংখ্যার প্রায় 4 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, যা মোট জনসংখ্যার 20%-এরও বেশি। আক্রান্তদের মধ্যে প্রতি 7 জনের মধ্যে 5 জনই নারী। এর মধ্যে 60% জানেনই না তারা থাইরয়েডে আক্রান্ত। অন্যদিকে প্রতি 2300 শিশুর মধ্যে একটি শিশু জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নিয়মিত চিকিৎসায় এই রোগ নিয়ন্ত্রণ করা যায়, আর চিকিৎসা না নিলে হতে পারে মৃত্যু। থাইরয়েড রোগ এটা হলো একটা নীরব ঘাতক। যদি থাইরয়েড ক্যান্সার হয় আর সেই ক্যান্সার যদি ম্যালট্রিটেড হয় বা জানা না থাকে, তাহলে কি হবে? থাইরয়েড ক্যান্সারটা ছড়িয়ে যাবে। তখন কিন্তু ট্রিটমেন্ট করা অত্যন্ত কঠিন এবং মৃত্যু পর্যন্ত তার হতে পারে এই থাইরয়েড ক্যান্সারের জন্য। জন্মের পরপর, বয়সন্ধিকালে, গর্ভধারণের আগে এবং বয়স 40 হওয়ার পর থাইরয়েড পরীক্ষার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। কি কি কারণে থাইরয়েড হয় এই সমস্ত তথ্যগুলো যদি আমরা জানাতে পারি এবং আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারি, তখন এই থাইরয়েডকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এবং সেই সাথে থাইরয়েড রোগ যদি হয়েই যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু
প্রতিকারের জন্য যদি আর্লি ব্যবস্থা নেই তাহলেই আমাদের এই প্রতিকার বা প্রতিরোধ দুটাই সম্ভব। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গেল রাতে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের কাছে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প ও ট্রাফিক পুলিশ। এতে বাড়তি ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে 11টি মামলা ও জরিমানা করা হয়। আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড প্রতিহত করতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় সেনাবাহিনী। দর্শক, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানতে রাজধানীর কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আজকে ঈদের 5ম দিন, কর্মজীবী মানুষরা রাজধানীতে ফিরছেন, তো যাত্রীরা কি বলছেন? কোনো রকম কোনো ভোগান্তির কথা বলছেন কিনা তারা? জয়, আসলে ঈদ উপলক্ষে যে যাত্রা, যে ভিড়ভাট্টা ছিল এবং যে গ্যাদারিংটা ছিল, যে গ্যাদারিং করে ঢাকা ছেড়েছেন এই নগরবাসী, সেইভাবে কিন্তু তারা এখনও ফেরা শুরু করেননি। অর্থাৎ সরকারি অফিস যেহেতু রোববার থেকে শুরু, সেই কারণে মূলত যে স্টেশন ম্যানেজার বললেন যে আসলে যাত্রী যে ভিড়টা হওয়ার কথা সেটি এখনও পর্যন্ত নেই। অন্য দিন যেভাবে যাত্রীরা যান ঈদ ছাড়া, সেভাবে যাত্রী আসা এবং যাওয়া একই রকমভাবে চলছে, খুব স্বাভাবিকভাবে চলছে। তেমন কোনো ভিড়ভাট্টা আসা বা যাওয়ার মধ্যে কিন্তু নেই। যারা ঈদে ব্যস্ত ছিলেন তারা কিন্তু এই ঢাকা ছাড়ছেন এখনও, তাদের খুব সীমিত সংখ্যক লোক ঢাকা ছাড়ছেন এবং খুব অল্প সংখ্যকই কিন্তু ঢাকার বাইরে থেকে ঢাকায় ফিরছেন, যেহেতু তারা ভিড়ভাট্টার মধ্যে পড়তে চান না। তো স্টেশন ম্যানেজার যেটি বললেন যে যেহেতু 15 তারিখ থেকে বিভিন্ন অফিস আদালত খুলবে, সেহেতু আগামী পরশুদিন অর্থাৎ শুক্র এবং শনিবার এই 2 দিন সবচেয়ে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা আছে এবং এই সময়টাতে সবচেয়ে বেশি লোক কিন্তু ঢাকায় ফিরবে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে মোট 9টি ট্রেন ঢাকায় ফিরেছে এবং ঢাকা থেকে ছেড়ে গেছে এখন পর্যন্ত। ঢাকায় ফিরেছে 15টি ট্রেন এবং ঢাকা থেকে ছেড়ে গেছে 9টি ট্রেন। আসলে এখন পর্যন্ত বলা যায় যে ঈদের যে সংখ্যক যাত্রী ফেরত আসার কথা সেটি ফেরত আসবে আগামী পরশুদিন থেকে। জয়ী ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কর্মজীবী মানুষের রাজধানীতে ফেরার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশে চীনের প্রভাব প্রতিহত করতে এবং মার্কিন বাণিজ্য সম্প্রসারণে কাজ করতে চান ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। দেশটির পররাষ্ট্র বিষয়ক শুনানিতে একথা জানান তিনি। বলেন, ভারতের পর দক্ষিণ এশিয়া অঞ্চলে সবচেয়ে বড় অর্থনীতির দেশ বাংলাদেশ, সেখানে চীনকে থামাতে নিরাপত্তা জোরদার করতে হবে। Bangladesh boasts the largest economy in the region after India. If confirmed, I will advocate for enhanced U.S. cooperation with these countries to bolster our security, counterbalance China's influence, and expand trade. অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের গ্রাজ শহরে হামলায় আহত হন আরও 12 জন। হামলাকারীর বয়স 21 বছর। তিনি গ্রাজ এলাকার বাসিন্দা। গুলি চালানোর পর স্কুলের বাথরুমে গিয়ে আত্মহত্যা করেন তিনি। তাৎক্ষণিকভাবে হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপের স্কুলগুলোতে গোলাগুলির ঘটনা বিরল, তবে সাম্প্রতিক বছরগুলোতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা বেড়েছে।
ইসরায়েলের দুই উগ্র অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এর ফলে তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে তাদের সব ধরনের সম্পদ জব্দ করা হবে। মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। বলেন, ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির চরমপন্থী সহিংসতা এবং ফিলিস্তিনে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উস্কে দিয়েছেন। এদিকে ব্রিটিশ পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ঘনিষ্ঠ অংশীদার অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ের পাশাপাশি যুক্তরাজ্য স্পষ্ট করছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ভয় দেখানো বন্ধ করতে হবে। সংবাদের এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন।